সেই ঘটনার পর থেকে নাফিসকে আমার ভালো লাগতে শুরু করে। তারপর থেকে ওকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার হতে থাকে, কারণ এরপর থেকে মনে হতে থাকে এই ছেলেটা শুধুই আমার, কাউকে এর ভাগ দেব না। এসব ভাবতে ভাবতে আমি মুচকি হেসে বিছানায় নাফিজের বুকে গিয়ে মুখ লুকাই। নাফিস মায়ের সাথে কথা বলতে বলতে এক হাত দিয়ে আমায় ওর বুকের সাথে জড়িয়ে নেয় আর আমার দিকে তাকিয়ে কপালে আবার চুমু দেয়। নাফিস ফোনে কথা বলছে আর আমি আমার নখ দিয়ে ওর বুকের উপর খোঁচাচ্ছি, বুকের উপরে চুলগুলো টেনে টেনে ধরছি। নাফিস যেহেতু ফোনে কথা বলছে তাই ব্যথায় আওয়াজ করতে পারছে না, শুধু আস্তে করে বলছে উফ, ইশারা দিয়ে বলছে কি হচ্ছে। আমি বেচারার অবস্থা দেখে মিটমিট করে হাসছি, কারণ ফোনে কথা বলছে এই সময় ব্যথাতে জোরে শব্দ করতেও পারছে না, শুধু মুখের এক্সপ্রেশন দিয়ে তা প্রকাশ করছে। আমার অত্যাচার এভাবে সহ্য করতে না পেরে ফোনটা কানের কাছে থেকে দূরে সরে ফিসফিস করে আমাকে বলছে, আমি কিন্তু এভাবে ব্যথা দেব না নে, সোজা কিন্তু তোমার বুকের উপর কামড়ে দেব আর হাত দিয়ে চটকে ধরবো বলে দিলাম। এরপর আবার কথা বলতে শুরু করে দিল। আমি এবার ওর মাসেলের উপর কামড় দিলাম। এবার নাফিস ওর মাকে বলল, আম্মু এখন ফোনটা রাখি, আমি তোমায় অন্য এক সময় কল দিব। ফোন রেখে নাফিস এবার আমার দু হাত বিছানার সাথে চেপে ধরে আমার উপর উঠে পড়ল আর বলছে, খুব শখ হচ্ছে না আমার কামড় খেতে, দাঁড়াও দেখাচ্ছি তোমায়। এমন সময় রুমের কলিং বেল বেজে ওঠে। তখন নাফিস বলছে, শালার কলিং বেল বাজার সময় পায় না। নাফিস আমার উপর থেকে নেমে উঠে বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে বলে, কে? ওপাশ থেকে বলে, রুম সার্ভিস স্যার। নাফিস তখন বলে, 10-15 মিনিট পরে আসুন। নাফিস এসে আমাকে বলে, উঠো, গোসল সেরে নাও, খেতে যেতে হবে। আমি ওকে বললাম, ঠিক আছে, তুমি যাও, আগে গোসল করে এসো, পরে আমি যাচ্ছি। নাফিস তখন বলে, কি আগে যাব? দুজন একসাথে গোসল করব। এই বলে নাফিস এসে আমাকে বিছানা থেকে নিজের কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। গোসল সেরে এসে আমি আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়ালটা খুলে রেখে বডি লোশন মাখার জন্য যেই গলায় হাত দিয়েছি আর দেখি গলার জায়গায় জায়গায় লাল দাগ হয়ে আছে। এমন সময় নাফিস এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলে, ভেজা চুলে তোমাকে দারুণ লাগছে। আবার নেশা ধরিয়ে দিচ্ছে আমায়। আমি ওর দিকে ঘুরে গলা দেখিয়ে বলছি, দেখো তো আমার গলায় এগুলো কিসের দাগ হয়েছে। নাফিস তখন বলে, এইগুলো দাগ না সোনা, এগুলো লাভ বাইট। আমি তখন বললাম, সে যেই বাইট হোক, এখন এগুলো দেখতে কেমন লাগছে বলো তো ছাই, এভাবে তুমি দাগ করে দিলে? হ্যাঁ। নাফিস বলে, কেমন আবার লাগবে? তোমার ফর্সা গলায় লাল লাল বাইটগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে, যা দেখি সবাই ভাববে মেয়েটার স্বামী মেয়েটাকে সারা রাত কত ভালোবেসেছে। যা দুষ্টু। এই বলে আমি ওকে সরিয়ে দিলাম। নাফিস হাসতে হাসতে নিজের কাঁধ দেখিয়ে আমাকে বলে, আমি না হয় আপনাকে দাগ করে দিয়েছি, তাহলে আমার কাঁধে এই লাভ বাইটগুলো কে করলো শুনি? ওর কাঁধে বাইট দেখে আমি চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালাম। তখন নাফিস আবার বলে, আদর করতে করতে যে উন্মাদ হয়ে গিয়েছিলে সেদিকে কি খেয়াল ছিল? হ্যাঁ, শুধু নিজের গলার বাইটগুলোই চোখে পড়লো, নিজে যে আমায় এতগুলো বাইট করেছে তার বেলায় কিচ্ছু না। মাসলগুলো রোস্টের মতো কামড়ে কামড়ে ব্যথা করে দিয়েছ, সেটাই তো বুঝো না। এই বলে নাফিস আলমারির কাছে চলে গেল নিজের ড্রেস বের করার জন্য। আমি আর কিছু বললাম না। রেডি হয়ে আমরা খাওয়ার জন্য বেরোতে লাগলাম। তখন নাফিস বলছে, গলাটা একটা ওড়না পরে ভালো করে ঢেকে নে, লোকের সামনে বাইটগুলো বের করে রাখতে লজ্জা লাগবে না তোর? আমি বলে গিয়ে আলমারি থেকে একটা ওড়না বের করে মাথার উপর দিয়ে পুরো গলা ঢেকে নিলাম। ব্রেকফাস্ট শেষ করে দুজনে রুমে না এসে নিচতলাতে একটু ঘোরাঘুরি করলাম। বাড়ির অবস্থা একদম খারাপ, ঝড়ে গাছপালা সব ভেঙে টেঙে একদম সব জায়গায় ছড়িয়ে আছে। আমি নাফিসকে বললাম, বৃষ্টি কি থামবে না নাকি? পরিস্থিতি ঠিক না হলেও তো আমরা বাড়ি যেতে পারবো না। বাড়ি যেতে চাইছে কে? এভাবে এখানে সারা জীবন থেকে যেতে মন চাইছে কেন? এই যে দুজনে একান্ত সময় কাটাতে পারছি, বাড়ি গেলেই তো কাজকর্ম, অফিস যাওয়া। এখন তো তোর কাছ থেকে দূরেই থাকতে মন চাইছে না, মনে হচ্ছে সারাক্ষণ ফেভিকল আঠার মতো লেগে থাকি। আমার পেছনেই নাফিস দাঁড়িয়েছিল, তাই আমি আমার কোণে দিয়ে ওর পেটের উপর একটা গুঁতো মেরে বললাম, কত শখ। বেশ কিছুক্ষণ নিচে সময় কাটিয়ে আমরা উপরে নিজেদের রুমে চলে গেলাম। রুমে গিয়ে কাচের দেয়ালের কাছে সামনে দুজন সোফায় নাফিজের কাঁধে মাথা রেখে বসে গল্প করছি। এমন সময় সজীব ভাইয়া কল দিল। কল রিসিভ করে নাফিস বলছি, দোস্ত, যুদ্ধ জয় করে ফেলেছি। কেন রে ভাই? ভাবি কি তোকে মেনে নিয়েছে? শুধু কি মেনে নিয়েছে, আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুধু ভাবি হাবুডুবু খাচ্ছে নাকি তুইও? আমি তো কবুল বলার সাথে সাথেই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি রে। ওই সময় আমি আসলে নাফিস এক হাত বাড়িয়ে দিয়ে ইশারা করে ওর পাশে বসতে বলল। ওর পাশে বসতেই এক হাত দিয়ে আমাকে ওর বুকের সাথে জড়িয়ে নিল।
সজীব ভাইয়ের সাথে কথা বলা শেষ হতেই আমি বললাম, এত তাড়াতাড়ি কি আরোহীকে ভোলা সম্ভব? শোন, এই কুফা নাম মুখে এনে একদম মুড খারাপ করবি না বলে দিলাম। তারপর একটু চুপ থেকে আবার নাফিস বলল, ধ্যাত, দিলি তো মুডটা খারাপ করে। এই বলে আমার কাছ থেকে উঠে চলে যায়। আমি ওর যাওয়ার দিকে একটু তাকিয়ে থাকলাম। দেখলাম সিগারেট ধরিয়েছে। আমি কিছু বললাম না। সামনে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছি, এত সহজে কি আগের ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া সম্ভব? আমি তো অলরেডি নাফিসকে ভালোবেসে ফেলেছি। নাফিস কি আদৌ আরোহীকে ভুলে আমাকে ভালোবাসতে পেরেছে? আমি গত রাতে কোনো ভুল করে ফেললাম না তো? এসব ভাবতে ভাবতে আমি ওখানে মন খারাপ করে বসে রইলাম। আচমকা নাফিস এসে আমাকে ধরে সোফার উপর শুয়ে ফেলে লিপকিস করতে লাগলো। আচমকা এমন করাতে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আমি বহু কষ্টে ওকে ছাড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললাম, আমি নিঃশ্বাস নিতে পারছি না। সো হোয়াট? এইটা বলে ও আবার কিস করতে লাগে। আমি দুজনের ঠোঁটের মাঝখানে হাত দিয়ে বাধা দিই। নাফিস এবার আমার উপর থেকে উঠে গিয়ে আমার হাত ধরে টেনে তুলে নিয়ে দাঁড় করিয়ে বলে, আমাকে তুই বিশ্বাস করতে পারছিস না? কি বললে বিশ্বাস করবি বল? আমি একদম হ্যাবলাকান্তের মতো হা হয়ে তাকিয়ে আছি নাফিসের দিকে। ওই কথা বলে নাফিস এদিক ওদিক কি যেন খুঁজতে লাগলো। কিছু না পেয়ে সামনে একটা কলম ছিল, ওইটা নিয়েই হেড খুলে কলমের নিব দিয়ে একের পর এক নিজের হাতে জোরে জোরে আঘাত করতে লাগলো। এক একটা নিবের খোঁচায় ফোঁটা ফোঁটা করে রক্ত বেরিয়ে আসতে লাগলো। এইটা দেখে আমি গিয়ে ওকে থামাতে থাকি, কিন্তু ওর সাথে কিছুতেই পেরে উঠছি না। ও একের পর এক নিব দিয়ে নিজের হাতে আঘাত করেই যাচ্ছে। কোনো উপায়ন্তর না পেয়ে আমি কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরি আর বলি, আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি নাফিস, এই জন্যই সবসময় তোকে হারিয়ে ফেলার ভয় হয়। নাফিস কলম ফেলে দিয়ে আমাকে এবার ছাড়িয়ে নিয়ে আমার দুগালে হাত দিয়ে বলে, প্রেম ভালোবাসা মানুষের জীবনে একবার আসবে আর যাবে, কিন্তু যাকে একবার বিয়ে করেছি হাজার ঝড়ঝাপটা আসলেও তাকে ছাড়ব না। এই বিশ্বাসটুকু আমার উপর রাখতে পারিস। আমি কান্নার মধ্যে হাসতে হাসতে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। 5 দিন থাকার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার জন্য 9 দিন থেকে আমরা বাড়ি ফিরে এলাম। দুপুরে খাওয়া দাওয়া করে দুজনে ঘুমিয়ে পড়লাম, কেননা সারা রাত বাস জার্নি করে ঢাকা থেকে বাড়ি আসছি। আসার পরপরই আন্টি মানে নাফিজের মা আমাদের পই পই করে বলে দিয়েছে সন্ধ্যার পর নাফিজের ফুফাতো বোনের গায়ে হলুদের অনুষ্ঠান, আমরা দুজন যেন সময় মতো যাই। আমরা কক্সবাজার থাকতেই আন্টি বারবার বলেছি আজকের দিনটার মধ্যে বাড়ি আসতে, কারণ নাফিজের ফুফাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। এই জন্য কক্সবাজারের পরিস্থিতি যেই একটু ভালো হতেই ফ্লাইট চালু হয়েছে। আমরা একদম প্রথম ফ্লাইটটি ধরেই চলে এসেছি। সন্ধ্যা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে সাজতে বসেছি। নাফিসের বাবা মা দুপুরে খেয়ে ফুপুদের বাড়ি চলে গেছে। যাওয়ার সময় আমাকে একটা শাড়ি আর নাফিসকে পাঞ্জাবি দিয়ে গেছে। বলেছে যে আজকের গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই এই একই শাড়ি পরবে, তাই নাফিজের ফুপু বাড়ি থেকেই আমাদের দুজনের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার সাজা প্রায় কমপ্লিট, শুধু শাড়ি পরবো। নাফিস তখনও ঘুমিয়ে যাচ্ছে, তাই গিয়ে ওকে ডেকে তুললাম। নাফিস ঘুম থেকে উঠলে আমি ওকে বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, আমাকে শাড়ি পরাতে হেল্প করতে হবে, আমি একা একা পারি না। এই কথা শুনে তো নাফিস এক লাফে বিছানা থেকে নেমে দুষ্টু দুষ্টু চাহনি নিয়ে বলে, এখনই পরিয়ে পরে ফ্রেশ হব। আমি ওর লুক দেখে বুঝে গেছি ওর মনের মধ্যে কি চলছে, তাই আমি একদম সপাং করে বলে দিলাম, এই শোন, আমি অলরেডি সেজে ফেলেছি, এখন কিছু করতে আসলে তোর বিপদ হয়ে যাবে, কিন্তু বলে দিলাম আমি এখন কিচ্ছু করতে দেব না, বলে দিলাম। এমনিতেই দেরি হয়ে গেছে, অলরেডি আন্টি 2 বার কল দিয়ে ফেলেছে। কিন্তু নাফিস তখন লক্ষ্মী ছেলের মতো ফ্রেশ হতে চলে গেল। আমরা বাইকে করে রওনা দিলাম নাফিসের ফুপুর বাড়ির উদ্দেশ্যে। গায়ে হলুদের অনুষ্ঠান 7টাতেই শুরু হয়ে গেছে, আর আমরা গিয়ে 7:30টায় পৌঁছালাম। ও মা, বাড়িতে ঢুকতেই কোথা থেকে নাফিজের কাজিনরা এসে ওকে ধরে নিয়ে গেল আর বলতে লাগলো, এত দেরি করে কেন আসলি, তোকে ছাড়া কি জমে নাকি? আর আমাকে শাশুড়ি আমার সাথে নিয়ে গেল সব আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করিয়ে দিতে। পরিচয় পর্ব শেষ করে গায়ে হলুদের স্টেজে নিয়ে গেল। যে চাচাতো বোনগুলো বিয়ের পর আমাকে দেখতে গিয়েছিল, সেখানে তাদের সাথে দেখা হলে ওরা আমাকে নিয়ে গিয়ে ওদের কাছে বসালো। কাউকে চিনি না, সবাই নতুন মুখ, যার জন্য একটু অস্বস্তি হচ্ছিল। আমি এদিক ওদিক তাকিয়ে নাফিসকে খুঁজতে লাগলাম। দেখলাম দূরে কাজিনদের সাথে কী সব করছে। গায়ে হলুদ অনুষ্ঠানে ক্ষীর খাওয়ানো প্লাস হলুদ ছোঁয়ানো পর্ব শেষ হয়ে দ্বিতীয় পর্ব নাচ গানের পর্ব শুরু হলো। কোথা থেকে নাফিস এসে আমার পাশের চেয়ারে বসলো। এতক্ষণ বোরিং লাগছিল, ও এসে বসাতে এখন অনেকটা ভালো লাগছে। অনুষ্ঠানে শেষ হয়ে গেল, সব ভাই ব্রাদাররা মিলে উড়াধরা ডান্স দিচ্ছে, যে যার মতো আর্টিস্টিকের মতো করে নাচের স্টেপ করছে। তাদের মধ্য থেকে একজন এসে আমার পাশে থেকে নাফিসকে টেনে তুলে নিয়ে গেল। নাফিসও গিয়ে সেই আর্টিস্টিকের মতো হাত পা নাড়িয়ে ডান্স করছে, যা দেখে তো আমি খুব মজা পাচ্ছি আর হাসছি। সব পর্ব শেষ করে যখন বাড়ি আসার পালা,
তখনই বাঁধল এক বিপত্তি। সবাই বলছে আমাদের আজ থেকে যেতে, কিন্তু নাফিস কিছুতেই থাকবে না, আমাকে নিয়ে ও বাড়ি ফিরবে, কিন্তু কেউ যেতে দেবে না। শেষমেশ সবাই নাফিসকে বলল, তুই যখন থাকতে চাইছিস না তাহলে তুই বাড়ি চলে যা আর মিশমিকে রেখে যা। এতেও নাফিস রাজি না। সত্যি কথা বলতে আমারও থাকতে ইচ্ছে করছিল না, কিন্তু নাফিসের কাজিনরাও আমাকে যেতে দেবে না। নাফিস সব কাজিনদের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে যে মিশমিকে নিয়েই যাবে। শেষমেশ আমাকে থেকেই যেতে হলো, আর নাফিস চলে গেল। আমার ভীষণ মন খারাপ হলো নাফিসকে ছেড়ে থাকতে। তবুও কিছু বলতে পারলাম না, কারণ লাস্ট পর্যায়ে শাশুড়ি আম্মা এসে নাফিসকে বলল, মিশমিকে রেখে যা, তুই যখন থাকতে চাইছিস না তাহলে বাড়ি চলে যা। কি আর করা, বাচ্চারা নাফিজও মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করলো, আর আমিও কিছু বলতে পারলাম না। যেহেতু বিয়ে বাড়ি, তাই এক রুমে অনেকজন করে ঘুমাতে হবে। কেউ কেউ ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়লো, আমাকে বিছানায় দেওয়া হলো, তাও এক বিছানায় 3 জন। রাতে একে তো এক বিছানায় 3 জন, তারপর আবার শাড়ি পরে শুয়েছি। আমার কিছুতেই ঘুম আসছিল না। এমন সময় হঠাৎ নাফিস কল করলো। আমি ফোনটা রিসিভ করার পর যা শুনলাম আমি একদম অবাক হয়ে গেছি। নাফিস বলল, মিশমি বেবস, আমি গেটের বাইরে আছি, তুই তাড়াতাড়ি দরজা খুলে বাইরে চলে আস। কি বলছিস? তুই এত রাতে বাইরে আছিস মানে? আরে আগে তুই গেটটা খুলে বাইরে আস না আগে। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে চুপি চুপি গিয়ে গেট খুলে দেখি নাফিস দাঁড়িয়ে আছে। আমি ফিসফিস করে বললাম, তুই এত রাতে এখানে কি করছিস? নাফিস আমার কোমর জড়িয়ে ধরে। আমি তখন বললাম, এই ছাড়, কেউ দেখে ফেললে কি হবে? নাফিস তখন বলল, এত রাতে কেউ জেগে থাকলে তো দেখবে, কিন্তু তুই এত রাতে বাড়ি থেকে আবার এখানে আসতে গেলি কেন? ধুর, আমি কি বাড়ি গিয়েছি নাকি? আমি শহরের মধ্যেই বসেছিলাম, আর এখন আসলাম। আমি তো জানি তোর শাড়ি পরে আর এই বর টেডি বিয়ারকে জড়িয়ে না ধরলে ঘুম আসবে না। আমি তখন আদুরে গলায় বললাম, সত্যি আমার ঘুম আসছে না রে। আমি তো জানতামই, এই জন্যই তো বাড়ি যাই নাই, শহরের মধ্যে ঘোরাঘুরি করতেছিলাম যাতে রাত গভীর হলে তোকে ডেকে নিয়ে চলে যেতে পারি। চলো তাড়াতাড়ি বাইকে উঠে বসো তো। পাগল হয়েছিস নাকি? এভাবে চলে গেলে সবাই কি ভাববে? যা ভাবার ভাববে। তুই চল তো, ওরা ভাববে বউ বরকে ছেড়ে থাকতে পারে না, তাই বরের কাছে চলে গেছে। পাগল নাকি তুই? সবাই সকালে উঠে যখন আমাকে দেখবে না, সবাই তো আজে বাজে ভাববেই। যেহেতু আমি নতুন বউ, সবাই আমাকেই দোষ দেবে। তাই আমি আজকের রাতটা কষ্টে মষ্টে থেকে যাই। ওকে, তুই থাক তাহলে, আমি গেলাম। গাল ফুলিয়ে নাফিস বলল, যাবি মানে? অনেক রাত হয়ে গেছে, তুই বাড়ির মধ্যে আস, তুইও থেকে যা। নাফিস কিছুতেই থাকলো না। অনেক বোঝালাম, তাও চলে গেল। আমিও গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু নাফিসের চিন্তায় কিছুতেই ঘুম আসছে না। রাত 2টা বাজে। এত রাতে ওকে যেতে দিয়ে ভালো লাগছে না, ঘুম আসছে না, শুধু বিছানার এপাশ ওপাশ করছি। তারপর ভাবলাম, না, নাফিসকে একটা কল করি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ নিশ্চয়ই নাফিস বাড়ি পৌঁছে গেছে। এটা জানার জন্য আমি বিছানা ছেড়ে উঠে বেলকনিতে গিয়ে নাফিসকে কল দিলাম। 2-3 বার কল দিলাম, রিসিভ করলো না। আমার অনেক টেনশন হতে লাগলো, মনে মনে শঙ্কা হতে লাগলো কোনো বিপদ হলো না তো। আবার কল দিলাম, কল রিসিভ করলে আমি বললাম, কখন থেকে কল দিচ্ছি, রিসিভ করছিস না কেন? টেনশনে আমার জান যায় অবস্থা। আমাকে নিয়ে কারোর এত চিন্তা করতে হবে না। যদি আমার কথা ভাবতোই তাহলে আমার অবস্থাটাও বুঝতো, আর আমার সাথে চলেও আসতো। আরে তুই বুঝিস না কেন? এইটুকু বলতে নাফিস আমার মুখের কথা কেড়ে নিয়ে নিজে বলতে লাগলো, তুই বুঝিস না কেন আমি তোকে ছাড়া থাকতে পারবো না? কি বলবো আমি কিছুই বুঝতেছি না। এদিকে চলে গেলে সবাই অন্যরকম ভাববে, ওইদিকে তুইও বুঝতেছিস না। তোর কিছু বুঝতে হবে না, বাই। ফোন রেখে দিলাম। এই ওয়েট, কি বাড়ি পৌঁছে গেছিস? না, আমি বাড়ি যাব না। কি? কেন? রাগে রেগে কণ্ঠে বলছে, আমার ইচ্ছা। তোর ইচ্ছাই যেমন তুই আমার সাথে এলি না, এখন আমার ইচ্ছা আমি বাড়ি যাব না। সারা রাত রাস্তায় ঘুরবো। আমি রাস্তায় ঘুরলে কার কি আসে যায়? বুঝলাম নাফিজের অভিমান হয়েছে। আমি বললাম, আবার তুই পাগলামি করছিস কেন? সিচুয়েশনটা তো বোঝার চেষ্টা কর। এত পাগলামি করে যে ওকে বোঝাতে ভোর 4টা বেজে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত বুঝিয়ে তখন বাড়ি গেল। আমিও ফোন রেখে গিয়ে বিছানায় শুয়েছি। তারপর কখন যে চোখ লেগে এসেছিল টেরই পাইনি। এদিকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হলো। শাশুড়ি আম্মা ডেকে পাঠিয়েছে ফুপির রুমে, তাই গেলাম। উনি বলল, তুমি তো কোনো ড্রেস আনো নাই, এ নাও আমার শাড়ি পরে তাড়াতাড়ি গোসল করে নাও। নীলু আবার পার্লারে যাবে, সাথে গিয়ে তুমিও সেজে এসো। যেহেতু কোনো জিনিস আনো নাই। আমি মাথা নেড়ে বলে ওনার হাত থেকে শাড়িটা নিতেই ফুপু শাশুড়ি চলে আসলো। উনি এসে আমার শাশুড়িকে বলল, নতুন বউকে আপনার শাড়ি দেওয়া লাগবে না ভাবি, আমি তো নীলুর বিয়ের শপিং করার সময় নতুন বউয়ের জন্য একখান শাড়ি কিনে রেখেছি। আমার নাফিজের বউ প্রথমবার আমার বাড়িতে আসবে, আর ওরে কিছু দেব না তা তো হয় না, তাই এই শাড়িটা আগে কিনে রেখেছিলাম। একটা নীল রঙের সিল্ক কাতান শাড়ি, যার পাড় আর আঁচল লাল। শাড়িটা আমার হাতে দিয়ে উনি আমাকে বললেন,
যাও মা, ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। তোমাকে কিন্তু নীলুর সাথে পার্লারে যেতে হবে। চাইলে তুমি মন মতো সেজে আসতে পারো, সেই সব ব্যবস্থা করা আছে। আমি ওনাদের আন্তরিকতা দেখে মুগ্ধ হচ্ছি। এত অল্প সময়ের মধ্যে সবাই আমাকে কেমন আপন করে নিয়েছে। নিজের মেয়ের বিয়ের শপিং করতে গিয়ে উনি আমার কথাও মনে রেখে আমার শাড়িও কিনে এনেছে। আমি শাড়ি নিয়ে ফ্রেশ হতে যেতেই আমার শাশুড়ি আম্মা বললেন, নাফিজের সাথে কথা হয়েছে? ও কখন আসবে? সেই কখন থেকে ওকে কল দিয়ে যাচ্ছি, ধরছে না। ও তো কাল অনেক রাত করে ঘুমিয়েছে, তাই হয়তো এখনও ঘুম থেকে উঠেই নেই। বেশি রাত করে শুয়েছে কেন? কাল তো বাড়িতে কেউ ছিল না, কোনো কাজও ছিল না। এখান থেকে গিয়ে শুধু শুয়ে পড়বে, তাও বেশি রাত করেছে। আমি আর কি বলবো, উনি তো আর জানে না কাল রাতে তার ছেলে কি কি কাণ্ড করেছে। তার ছেলে যে এত পাগলামি করে সেটা তো জানে না। যত সব আমাকে সহ্য করতে হয়। সকাল 9টার দিকে আমরা পার্লারে গেলাম। আমি সহ নীলুর আরও 2জন কাজিন এসেছে। নীলু সাজছে আর এদিকে আমি বসে বসে বোর হচ্ছি। নাফিসকে কল দিচ্ছি, ধরছেই না। আমি ভাবলাম ও হয়তো এখনও আমার উপর অভিমান করে আছে। 11টার দিকে নাফিস নিজেই করলো ফোন। আমি বললাম, আমাকে টেনশন দিতে খুব ভালো লাগে তোমার। হ্যাঁ, কেন, আবার কি হয়েছে? ফোন দিয়ে রিসিভ করো না কেন? সবে বাড়ি আসলাম তাই। সবে বাড়ি আসলাম মানে? আমি বলার পরও কাল রাতে বাড়ি যাসনি? না, সারা রাত কইছিলি, রাস্তায় ঘুরেছি। তুই আয় শুধু। আম্মুকে বলে দিয়ে যদি বকানা খাইয়েছি তাহলে আমার নাম মিশমিনা। আমি যাব না। তুই আবার পাগলামি করছিস? তুই যদি না আসিস তাহলে কিন্তু কি বলবো কিছু ভেবে পেলাম না। কিন্তু পর্যন্ত বলে শুধু তোতলাচ্ছি। হয়েছে, থাক, আর তোতলাতে হবে না। আমি আমার বউকে অনেক ভয় পাই। আমি আসছি। কথা বলতে বলতে নাফিসকে ফোন রাখতে বললাম, কারণ আমি সাজতে বসবো বলে। তখন নাফিস বলে, কি পার্লারে সাজবি? এক গাদা আটা ময়দা দিয়ে ভূতের মতো করে সাজিয়ে দিবে। শেষে আমি গিয়ে আমার বউকেই চিনব না। তার থেকে ভালো তুই সাজ। নিজেই সাজলেই ভালো লাগে তোকে। সে বিয়ের দিন সিম্পল সাজে কত স্নিগ্ধ লাগছিল। গতকালকে সাজটাও কত ভালো লাগছিল। আর এখন উনি পার্লারে পেতনি সাজতে বসবে। আমি সব বুঝিয়ে বললাম যে আমি তো সাজের কোনো জিনিস নিয়ে আসি নাই। এখন সময়ও নাই, বাড়ি গিয়ে সাজবো। তারপর ওকে বললাম, আমি বেশি সাজবো না, তোর মন মতোই সাজবো। এই কথা শুনে আর কিছু বলল না। আমি ফোন রেখে সাজতে বসলাম। যে সাজাবে তাকে বুঝিয়ে দিলাম আমাকে কেমন করে সাজাতে। একদম সিম্পল ন্যাচারাল লুক দিতে বললাম। সাজতে সাজতে এমন সময় নীলুর হবু জামাই ফোন দিয়েছে। তাই নীলু ওর কাজিনকে বলছে আরু ফোনটা রিসিভ করতো। যেহেতু নীলু সাজছে তাই নীলু আরুকেই ফোন রিসিভ করতে বলছে। ফোন রিসিভ করে আরু হবু দুলাভাইয়ের সাথে একটু দুষ্টুমি করছে। তখন নীলু ধমক দিয়ে আরু থেকে ফোন নিয়ে নিজে কথা বলে। হয়তো ফোনের ওপাশ থেকে নীলুর বর বলছে যে কে দুষ্টুমি করেছে। তখন নীলু যা বলল তা শুনে আমি চমকে গেলাম। আমি তৎক্ষণাৎ নীলুকে বললাম, এক্ষুনি তুমি কার নাম নিলে? কেন ভাবি, আরোহীর নাম নিলাম। আমি বললাম, আরোহীকে? কেন ভাবি, আমাদের আরও নামই তো আরোহী। আমরা তো ওকে আদর করে আরও বলে ডাকি। এইটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। মনে মনে ভাবছি, এই জন্য এই মেয়েকে আমার গতকাল থেকে চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না আমি ওকে কোথায় দেখেছি। আসলে কখনো সামনাসামনি দেখিনি। ফোনে ছবি দেখেছি, তাই সামনাসামনি দেখে বুঝতে পারিনি। আর এই মেয়ে আরোহী, যার জন্য গতকাল রাত থেকে ও আমার সাথে নানাভাবে কথা বলার চেষ্টা করছে। নাফিজ আর আমার সম্পর্কে নানা কথা জানার চেষ্টা করছে। আবার আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে নানা কথাও শুনিয়েছে। আসলে সত্য কথা বলতে গেলে আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আরোহী নাফিজের কাজিন হতে পারে। যার জন্য আরও নাম শুনেও আমার কোনো সন্দেহ হয় নাই যে ও আরোহী হতে পারে। তার মানে নীলু হচ্ছে নাফিজের মেজ ফুপির মেয়ে আর আরোহী নাফিজের ছোট ফুপির মেয়ে। এবার বুঝলাম গতকাল এই কারণেই আরোহী ইনিয়ে বিনিয়ে আমার থেকে কথা নিচ্ছিল যে আমাদের প্রেম কিভাবে হলো, কতদিনের রিলেশন, এসব হাবিজাবি তথ্য। আমিও তো চাই মিথ্যা মিথ্যা অনেক কিছু বলে দিয়েছি যে আমাদের 3 বছরের রিলেশন। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। দুজন দুজনকে ছাড়া থাকতে পারছিলাম না বলে পালিয়ে বিয়ে করে নিয়েছি। মনে মনে লজ্জা পেলাম। ছি, এসব কী বলেছিলাম কাল আমি ওকে। কারণ ওর সাথেই তো 3 বছরের রিলেশন ছিল, আমার তো নয়। ও তো নিশ্চয়ই বুঝতে পেরেছে এটা যে আমি মিথ্যা বলছি। বউ স্টেজে বসে পড়েছে। সবাই অপেক্ষা করছে বর কখন আসবে, আর আমি অপেক্ষা করছি আমার হিরো কেন আসে না। এমন সময় আমার হিরোর এন্ট্রি হলো। ও বাবা গো, ব্ল্যাক পড়েছে, আমাকে কেউ ধরো, আমি এখনই মাথা ঘুরে পড়ে যাব। আমি লজ্জা শরমের মাথা খেয়ে এক ধ্যানে নাফিজের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে আমার নজরেই আমার বরে লেগে যাবে। যেখানে আমি ভাবলাম আজ আমার উপর নাফিজকে ক্রাশ খাওয়াবো, এই তো দেখি উল্টো আমি ক্রাশ খেয়ে বসে আছি। আমার অনলি ওয়ান দুর্বলতা, কোনো ছেলে ব্ল্যাক ড্রেস পরা। নাফিজ আমার কাছে এসে কয়েকবার হাত নেড়েছে। আমি একদিনে তাকিয়ে আছি। পরে আমাকে একটা আস্তে করে ধাক্কা দিতেই আমি বাস্তবে ফিরে আসি। নাফিজ আমাকে বলছে, বেবস, আমাকে কেমন লাগছে? মেয়েরা দেখে ক্রাশ খাবে তো?
আমি বললাম, আমি তো এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। নাফিস উত্তেজিত হয়ে বলছে, কেন, কি হয়েছে, শরীর খারাপ করছে নাকি? বলতে বলতে কপালে মনে হয় 100 বার হাত দেওয়া হয়ে গেছে জ্বর আছে কিনা দেখার জন্য। আমার কপালের কাছে থেকে নাফিজের হাত ধরে বললাম, ইহা জ্বর নহে, ইহা ব্ল্যাকের ক্রাশ। নাফিস তখন হাসতে হাসতে বলে, আমি জানতাম তুই ব্ল্যাক ড্রেস পরা ছেলে দেখলে ক্রাশ খাস, তাই তো আজ ব্ল্যাক পরেছি। আমি আমার চোখ থেকে কাজল নিয়ে নাফিজের কানের পেছনে লাগিয়ে দিয়ে বললাম, আশেপাশে অনেক পেতনি আছে, আমার বরের নজর লেগে যাবে। মূলত আরোহীকে উদ্দেশ্য করে বললাম কথাটা। নাফিস সেটা বুঝতে পারে নাই, কারণ ও জানে আমি আরোহীকে চিনি নাই, তাই ও হেসে কথাটা উড়িয়ে দিল। তারপর নাফিস বলল, নজর আমার লাগবে না, নজর তো তোর লাগবে। আমার বউটারে আজ যে পরীর মতো লাগছে। আমি আহ্লাদে সুরে বললাম, এতক্ষণে তোর চোখ পড়লো আমার উপর? নজর তো বাইক থেকে নেমেই পড়েছে, দূর থেকে দেখি তো ফিদা হয়ে গেছি। মনে হলো এক্ষুনি গিয়ে কোলে করে তুলে নিয়ে যাই আদর করতে। আমি ওর বুকের উপর একটা পাঞ্চ করে বললাম, এই কি বলে এসব লোকের সামনে? আমার বউকে আমি বলছি লোকের কি তাতে? তারপর আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলছি, আজ রাতে মাফ নেই। গতকাল রাতে এখানে থেকে গিয়ে বেঁচে গেছিস বুঝি, তাই না? আর এর শোধ আজ সুদে আসলে উসুল করব। এই বলে ডেভিল মার্কা একটা হাসি দিয়ে চলে গেল মায়ের সাথে দেখা করতে। আমি হা হয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম যে কি বলে এ ছেলে। কিছুক্ষণ পর শাশুড়ি আমার ডাক পড়লো আমার উপর। আমি গিয়ে দেখি নাফিজও আছে ওখানে। তখন আমার শাশুড়ি আম্মা কড়া গলায় বললেন, শোনো, আমি কিন্তু এই প্রথম দিন থেকে খেয়াল করছি তোমরা দুজন দুজনকে এখনও তুই তোকারি করে কথা বলছো। এটা কেমন কথা? হ্যাঁ, প্রেম করার সময় হয়তো তোমরা এভাবেই কথা বলেছো, ঠিক আছে, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, এখন একে অপরকে তুমি করে কথা বলবে। মানুষের শুনলেও কি বলে? হ্যাঁ, আমি যেন আর একবারও না শুনি যে দুইজন দুজনকে তুই তোকারি করে সম্বোধন করছো। আমি আর নাফিস দুজনে মাথা নিচু করে বাধ্য সন্তানের মতো হ্যাঁ সম্বোধন করলাম। এরপর আরও চোখে দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকে হাসি দিলাম। তা দেখে শাশুড়ি আম্মা বলেন, আবার হাসি দেওয়া হচ্ছে? এই শুনে আমরা দুজন হাসি বন্ধ করে স্ট্রেট হয়ে দাঁড়ালাম। তারপর উনি আমার উদ্দেশ্যে বললেন, শোনো বৌমা, তুমি আমাকে আন্টি আন্টি বলে ডাকো, এইটাও বাদ দিবা, মা বলে ডাকবে। আমি বললাম, ঠিক আছে আন্টি বলে নিজেই মুখ চেপে ধরলাম। তখন শাশুড়ি আম্মা বলল, ঠিক আছে ঠিক আছে, একটু সময় তো লাগবেই, তবে হ্যাঁ, এই যে দুজন তুই করে কথা বলাটা আজ এখন থেকেই বাদ দিতে হবে বলে দিলাম। এবার যাও। আমরা দুজন রুম থেকে বাইরে চলে আসলাম। তখন নাফিস বলে, আমি তো আদর করার সময় তুমি করে বলি, আম্মু তো আর সেটা জানে না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, সাথে 100 বার আই লাভ ইউ বলিস। তখনও আমার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বলে, আই লাভ ইউ আমার বাবু। এই যে এখনও বললাম। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, ঢং। এই বলে মুখ ভেঙচি দিয়ে যাওয়ার জন্য পেছনে ঘুরতে দেখলাম একটু দূরে আরোহী দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই ও চলে গেল। আমি আর কিছু বললাম না, আমিও চলে গেলাম। প্যান্ডেলে খাওয়ার সময় নাফিজের কাজিনরা বলে, ভাবি আমাদের সাথে বসবে। নাফিস বলে, না, আমার বউ আমার সাথেই বসবে। কাজিনদের সাথে জোর টোর খাটিয়ে শেষ পর্যন্ত নাফিস ওর কাজিনদের বলে, তোদের সাথেই বসবে, কিন্তু পাশের সিটটা আমাকে দিতে হবে। কি আর করা যাবে, কাজিনরা তাই রাজি হলো। যখন খাবার সার্ভ করে গেল, আমি খাওয়ার জন্য যেই হাত দিব তখনই নাফিস ওর বাম হাত দিয়ে আমার হাত ধরে ফেলে। আমি বারবার চোখের ইশারা দিয়ে বলছি, কি করছো, ছাড়ো, কিন্তু ছাড়ার কোনো নামই নেই। সবাই খাচ্ছে আর আমি বসে আছি দেখে কাজিনরা বলছে, ভাবি খাচ্ছেন না কেন? মনে মনে ভাবছি কি করে খাবো, তোমাদের দুষ্টু ভাই যে আমার হাত ধরে রেখেছে। এমন সময় নাফিস ওর কাজিনদের বলছে, তোদের ভাবি আমি খাইয়ে না দিলে খাইয়েই না, বুঝলি? দেখেছিস তো, প্যান্ডেলে বসেও আমার থেকে খাইয়ে নেওয়ার জন্য খাচ্ছে না। বাড়িতে এসব পাগলামি করলে হয়, তাই বলে সবার সামনে করবে এমন? এই কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। ওর দিকে তাকিয়ে ভাবছি, আমি আবার কবে থেকে ওর হাতে খাইয়ে নিতে চাইছি। তারপর নাফিস নিজে খাচ্ছে, আবার আমাকে খাইয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ খাওয়ানোর পর আমার হাত ছেড়ে দিয়ে বলে, বাকিটুকু এবার তুমি একা একা খেয়ে নাও বেবি, প্লিজ। হঠাৎই চোখ পড়লো পাশের আরেক টেবিলে আরোহী আছে। তখন বুঝলাম সে তখনকার মতো জড়িয়ে ধরা দেখানোর জন্য এখনও সব কাজিনদের সামনে কত নাটক করছে। বাড়ি গিয়ে মজা দেখাবো, শালা ওভার অ্যাক্টিংয়ের দোকান। ওর কাজিনরা তখন বলে, ও রে কত প্রেম রে, আমাদের ভাবি দেখছি ভাইয়াকে চোখে হারায়। শুধু তোর ভাবি না রে, আমিও তো তোদের ভাবিকে সেকেন্ডে সেকেন্ডে চোখে হারাই। ভাবি তো তাহলে খুব লাকি। আমিও লাকি, এমন লাল টুকটুকে বউ পেয়েছি, আমায় কত আদর করে। তখন আমি আমার বাম হাত দিয়ে কাঁধের উপর আলতো করে মেরে বললাম, এই কি বলো এসব, লজ্জা শরম নাই নাকি? বলতে দেন ভাবি, আপনি ভাইয়াকে কত ভালোবাসেন সবাই জানুক, আর শিখে রাখুক কীভাবে বরকে ভালোবাসতে হয়। ঠিক কথা।
সবগুলো পেতনি তোর ভাবির থেকে শিখে রাখিস। ভাবি দেখছেন আমাদের পেতনি বলছে। তখন নাফিজের অন্য সব ছেলে কাজিনরা বলে ওঠে, তো ঠিকই বলেছে। এই বলে সবাই খেতে খেতে হেসে ওঠে। সারাদিন অনেক মজা করলাম। এখন কনে বিদায়ের পালা। সবাই আমরা গেটের কাছে কনে বাবা মাকে ধরে কান্না করছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। কান্না চলে আসবে কারণ আমার বাবা মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তাই এদিক ওদিক তাকিয়ে নাফিজকে খুঁজলাম একটু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু কোথাও দেখে পেলাম না। আবার ভালো করে সবার মাঝে চোখ বুলিয়ে নিলাম, না কোথাও নেই। সবাই এখানে, তাহলে ও গেল কোথায়? আমি সবার মাঝ থেকে বের হয়ে বাড়ির মধ্যে চলে গেলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ এক রুম থেকে কথা বলার আওয়াজ শুনতে পেয়ে ওখানে গিয়ে আমি যা দেখলাম তাতে আমি একদম পাথর হয়ে গেলাম। দেখলাম নাফিজকে আরোহী দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে। এক মুহূর্তে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমি কোনো মতো দরজাটা ধরে ফেললে শব্দ হলে নাফিজ ও আরোহী আমার দিকে তাকায়। নাফিজ আমাকে দেখে একদম ভূত দেখার মতো চমকে যায়। আরোহীকে ধাক্কা দিয়ে সরিয়ে ও আমার দিকে আসতে থাকে। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না। নাফিজ পেছন থেকে ডেকেই যাচ্ছে। আমি কোনো সাড়া না দিয়ে ভিড়ের মধ্যে সবার কাছে চলে গেলাম। নাফিজ আমার আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু আমি দেখেও না দেখার ভান করে আমার শাশুড়ি আমার পাশে গিয়ে দাঁড়িয়ে আছি, যার জন্য নাফিজ ঘুরঘুর করলেও কিছু বলতে পারছে না। কনে বিদায় দেওয়া হয়ে গেলে সবাই বাড়ির ভেতরে আসে। আমি একবারও শাশুড়ির পাশ থেকে নড়ছি না। নাফিজও পিছু পিছু আসছে। এদিকে দেখি আরোহীও নাফিজের পিছু পিছু আসছে, আর কিছু বলার চেষ্টা করছে, কিন্তু নাফিজ পাত্তা দিচ্ছে না। বেশ কিছুক্ষণ নাফিজ আমার আশেপাশে ঘুরে যখন কথা বলার সুযোগ পাচ্ছিল না, তখন ও শাশুড়ি আমার সামনে বলেছে, মিশমি একটু শুনে যাও। আমি সাড়া না দিলে কয়েকবার বলার পর আমি রাগি মুড়ে ওর দিকে তাকালাম। আমার রাগি মুখ দেখে ব্যাস, নাফিজ তো শেষ। আস্তে মিনমিন করে বলছি, একটু এদিকে আসো না প্লিজ, আমি সব বলছি। আমার আবার রাগ হলে কান্না চলে আসে, কিন্তু আমি সবার সামনে এখানে কাঁদতেও পারছি না। কান্না চেপে রেখে আমার মুখের যে অবস্থা হয়েছে, সবাই আমাকে দেখে বলতে লাগলো, কি হয়েছে? আমার শাশুড়ি আমার উদ্বিগ্ন হয়ে বলছে, কি ব্যাপার, শরীর খারাপ লাগছে নাকি তোমার? আমি না বললাম। শাশুড়ি আম্মা বলল, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? শরীর খারাপ লাগলে বলো। আসলে অনেক কষ্টে রাগ আর কান্না চেপে রেখেছি, যার জন্য ভয়েসটাও কেমন জানি ভারী ভারী শোনাচ্ছে। আমি শুধু শাশুড়ি আমাকে বললাম, মামু বাড়ি চলুন প্লিজ। উনি ভাবছেন আমার হয়তো শরীর খারাপ লাগছে, তাই বাড়ি যেতে চাইছি। তাই উনি আর কোনো কথা বাড়ালেন না, সবার থেকে বিদায় নিলেন বাড়ি যাওয়ার জন্য। এমন সময় নাফিজ এসে বলছে, আরে আমি কখন থেকে বাইকে অপেক্ষা করছি তোমার জন্য, তুমি আসছো না কেন? আসলে নাফিজ এটা আমাকে ওর সাথে যাওয়ার জন্য ওর মায়ের সামনে মিথ্যা নাটক করলো। নাফিজের আম্মু এই জন্য নাফিজের সাথে আমাকে যেতে বললেন। আমি যেতে চাইলাম না। তখন উনি বললেন, বৌমা আমরা নয় একটু পরেই যাচ্ছি, তুমি নাফিজের সাথেই যাও। ওর ফুপু মেয়ের জন্য কান্নাকাটি করছে, আমাদের এখন ওর কাছে থাকা উচিত। হ্যাঁ আম্মু ঠিকই বলেছ, তোমার ফুপুর কাছে থাকা উচিত। আচ্ছা আমি মিশমিকে নিয়ে যাচ্ছি, চলো মিশমি। আমি আর কিছু বললাম না, দাঁতের দাঁত চেপে নাফিজের সাথে গিয়ে বাইকে উঠলাম। আসতে আসতেই কয়েকবার নাফিজ বলার চেষ্টা করেছে যে মিশমি আমি আসলে যাই নাই, আরোহী জোর করে আমাকে নিয়ে গিয়েছিল, জোর করে জড়িয়ে ধরেছে। আমি কোনো কথা বলছি না দেখে নাফিজ আর কিছু বলল না। সোজা বাড়ি চলে আসলে আমি বাইক থেকে নেমে গিয়ে সোজা রুমে গিয়ে শটাং করে দরজা লাগিয়ে দিলাম। নাফিজ বারবার দরজা খুলতে বলছে, আমি খুলছি না দেখে বলতে লাগলো, মিশমি তুমি যদি দরজা না খোলো তাহলে এবার দরজা ভেঙে ফেলবো কিন্তু বলে দিলাম। আমি গিয়ে দরজা খুলে দিলাম। ও রুমে ঢুকে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে রেগে গিয়ে বলছে, আমি যে কিছু কথা বলতে চাইছি সেইটা তুমি বুঝতে পারছো না, শুনতে চাই না, নিজের চোখে যা দেখেছি তা শোনার দরকার নেই, শান্ত গলা বললাম। আরোহী আমাকে এটুকু বলতে আমি নাফিজকে থামিয়ে দিয়ে বললাম, আমার লাগছে। এইটা বলাই নাফিজ আমার হাত শক্ত করে ধরেছিল, সেখানে তাকালো। কাচের চুড়ি ভেঙে হাত থেকে রক্ত বের হয়ে গেছে। নাফিজ তাড়াতাড়ি হাত ছেড়ে দিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স আনতে গেল। তখন আমি বললাম লাগবে না। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। নাফিজ পিছু পিছুই আসছে আর বলছে, মিশমি প্লিজ একবার আমার কথা শোনো। তুমি তো গতকাল রাতে কী সব উল্টাপাল্টা কথা বলছো নাকি আরোহীকে? এইটুকু বলাতে আমি দাঁড়িয়ে পড়লাম। পেছন ফিরে বললাম, এই জন্য আমার নামে কমপ্লেন করেছে বুঝি? আরে কমপ্লেন করবে কেন? তো আমি কনে বিদায়ের কাছে আসতেছিলাম, হঠাৎ কেউ একজন টান দিল। বুঝে ওঠার আগে আরোহী আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল যে, তোমার তো আমার সাথে 3 বছরের সম্পর্ক ছিল, কিন্তু তোমার বউ বললো তার সাথে নাকি তোমার 3 বছরের রিলেশন, এরপর 2 জন বিয়ে করেছো। তার মানে আমাদের রিলেশন থাকাকালীনই তোমার ওই মেয়ের সাথে রিলেশন চলছিল। আমি কি এমনি এমনি তোমার সন্দেহ করতাম ওকে নিয়ে? এখন দেখছি আমার সন্দেহই ঠিক ছিল, তুমি আমার সাথে চিটিং করেছো। এটা শুনে আমি নাফিজকে বললাম,
দেখো, আরোহী গতকাল রাতে আমাকে জিজ্ঞেস করলো আমাদের কিভাবে সম্পর্ক, কয়দিনের সম্পর্ক, আরও অনেক প্রশ্ন। আমি তো আর ওকে চিনতে পারিনি, তাই মিথ্যে বানিয়ে বানিয়ে আজগুবি গল্প শুনিয়ে দিয়েছি। এটা বলেই আমি আবার রাগী মুড নিয়ে বললাম, তাই বলে তোমাকে ও এইভাবে টাচ করবে? আরে আরে পাগলি, যা বলেছ ঠিক বলেছ। ওই শালি বুঝুক আমি ছেলে হিসেবে কোনো অংশে কম নেই কি? মিশমি তখন মাহিরের কলার ধরে বলে, শোনো, তুমি সিগারেট খাও তাও কিছু বলবো না, কখনো কখনো যদি বন্ধুদের সাথে একটু একটু ড্রিঙ্কও করো তবুও কিছু বলবো না, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইউজ করো তাও কিছু বলবো না, কিন্তু কোনোদিন যদি শুনি তুমি কোনো মেয়েকে ছুঁয়েছ, সেদিন আমি নিজেকে শেষ করে দেব। এসব কি বলো? মুখে যা আসে তাই বলে। ঠিকই বলেছি। অতীতে তোমার কতগুলো গার্লফ্রেন্ড ছিল, তাদের সাথে কি করেছো বা আরোহীর সাথে কি করেছো না করেছো সেটা আগের বিষয়, কিন্তু এখন বা আমি থাকা অবস্থায় তুমি অন্য কোনো মেয়েকে ছুঁয়ে দেবে, কিছু করবে, সেটা আমি কিছুতে মেনে নিতে পারবো না। তখন আমার নিজেকে ছোট মনে হবে যে আমি থাকতেও তুমি অন্য নারীতে আসক্ত। অনেক কষ্ট পাবো আমি, সেইটা আমি সহ্য করতে পারবো না। তাই আমি নিজেকে শেষ করে দিতেও দুইবার ভাববো না। এই পাগলি, কি বলে এসব? হ্যাঁ, এই বলে আমাকে বুকে জড়িয়ে নেয়, আমার মাথায় হাত দিয়ে বুকের সাথে ধরে রাখে, তারপর আবার বলে, আর কখনো নিজেকে শেষ করে দেওয়ার কথা বলবে না। অনেক ভালোবাসবো আমি তোমাকে। হয়েছে, ছাড়ো, ঢং করতে হবে না। আর একদিন যদি দেখি আরোহীর আশেপাশে, তাহলে আমি তোমার ঠ্যাং ভেঙে দেব। কি গুন্ডাবো কোথাকার! গুন্ডামির কি দেখেছ? একদম ঠ্যাং লুলা করে দেব। ওলে বাবা রে, চলো একসাথে ফ্রেশ হব। বললেই হলো, আমি এখনও রেগে আছি। ও বাবা, তাই নাকি? তা ম্যাডামের রাগ ভাঙাবো কি করে শুনি? কোনো কিছু করতে হবে না, যাও, বলে আমি ওকে রেখে একদরে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। আর নাফিস বলছে, এটা কিন্তু চিটিং হলো। রুমে আসতেই নাফিস একদম ঝাপড়ে ধরে ফেলল। রাগ কী করে ভাঙাতে হয় আমার বেশ ভালো করেই জানা আছে, দাঁড়াও এক্ষুনি রাগ উদাও করে দিচ্ছি, বলেই ঠোঁটজোড়া দখল করে নিল। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিছুক্ষণ পর ও নিজেই ছেড়ে দিল। ওয়াক, সিগারেট খেয়ে খেয়ে ঘর তো গন্ধ করে রেখেছি, সাথে নিজের মুখও। তোকে না আমি হাজারবার বারণ করেছি রুমের মধ্যে সিগারেট খাবি না, যা আগে ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে এলে আদর করতে দিবে না? আমি ঘুমাবো। ঘুমোতে দিচ্ছি, দাঁড়াও আগে ফ্রেশ হয়ে আসি। গতকাল ফাঁকি দিয়েছ। এই বলে ও বেরিয়ে গেল। তারপর আমি রুম স্প্রে নিয়ে সারা রুম স্প্রে করতে লাগলাম। এদিকে নাফিজের বাবা মাও চলে এসেছে, তাই আমি তাদের কাছে গেলাম। কথাবার্তা বলে রুমে এসে দরজা খুলতেই নাফিস ট্যান ট্যান না বলে শাহরুখ খানের স্টাইলে 2 হাত ছাট করে দিয়ে দাঁড়িয়ে আছে, তাও শুধু হাফ প্যান্ট পরে। তারপর আবার বলে, শুধু কি মেয়েরাই পারে তার সঙ্গিনীর জন্য সেজেগুজে নিজেকে আকর্ষণীয় করে অপেক্ষা করতে? আমরাও ছেলেরাও পারি। কেমন লাগছে বলো? দেখে আদর করতে ইচ্ছে করছে, তাই না? একদম জোকারের মতো লাগছে। আমার কথা শুনে নাফিজের সব স্টাইল ফুস হয়ে গেল, আর বলল, বউকে ইমপ্রেস করতে একটু শাহরুখ স্টাইল দিলাম আর উনি বলছে জোকার লাগছে। এইভাবেই বুঝি আরোহীকে ইমপ্রেস করতে? ধ্যাত, দিলে তো মুডটা নষ্ট করে। শুনো, এত মুড ভালো খারাপ করে কাজ নেই, কাল তোমার অফিস আছে না? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আগে তো সারা রাত জেগে আরোহীর সাথে কথা বলতে, সেই ঘুমগুলো এখন ঘুমিয়ে নাও। এই বলে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ি। কথা কথা শুধু আরোহীর খোঁটা দেয়, মনে হচ্ছে সন্ধ্যের রাগটা এখনও কমেনি, তাই সুযোগ বুঝে ঝাল তুলে নিচ্ছে। মনে মনে নাফিস বলতে বলতে আমার পাশে এসে শুয়ে পড়ল আর বলল, কারো মনে হয় টেডি ছাড়া ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। বুঝলাম আমাকে বলছে। আমি আবার কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। বেশ অনেকক্ষণ আগেই রাগ উবে গেছে, তাও একটু রাগি ভাব দেখাচ্ছিলাম। এখন এই কথা বলাতে আর ভাব নিয়ে থাকতে পারলাম না। ঘুরে গিয়ে ওর হাতের উপর মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। এরপর থেকে বাড়িতে আমাদের নানা রকম খুনসুটি লেগেই থাকতো। শ্বশুর শাশুড়ি তা দেখে হাসতো আর বলতো, এরা দুজন দুজনার পেছনে এত লাগে যে সারা বাড়ি মাতিয়ে রাখে। নাতি নাতনিদের নিয়ে খেলার বয়সে ছেলে আর ছেলের বউকে সামলাতে হয়, কারণ মাঝে মাঝে একে অপরের পেছনে লাগার কারণে যখন কেউ কাউকে তাড়া করি, গিয়ে আমরা বাবা মায়ের পেছনে লুকাই বা বাবা মায়ের চারপাশে গোল গোল হয়ে ঘুরি। একবার কি হয়েছিল, আমি শাশুড়ির সাথে রান্নাঘরে কাজে হেল্প করছিলাম। নাফিস বারবার এসে সুযোগ বুঝে হয় গালে চুমু দেয়, না হয় এসে কোমরে চিমটে কেটে যায়। আবার শাশুড়ি আমার রান্নাঘরের বাইরে গেলে এসে জড়িয়ে ধরে। তখন আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। যেই নাফিস এসে আমাকে ধরতে যাবে, আমি আটার কন্টেনারটা উপরের তাকের কাছাকাছি রেখেছিলাম, সেটা গিয়ে নাফিসের গায়ের উপর পড়লো, আর নাফিস পুরো আটা মাখা ভূত হয়ে গেল। ব্যাস, আমি একদরে রান্নাঘর থেকে বের হয়ে ডাইনিং রুমে চলে গেছি। কিছু আটা মাখা ভূত আমাকে তাড়া করেছে। সেদিন বাড়িতে আমরা 4 জনই আটা মাখা ভূত হয়ে গিয়েছিলাম, কারণ শ্বশুর শাশুড়ি আমাকে প্রোটেক্ট করতে এসেছিল। নাফিস আমাকে তো আটা মাখিয়েছে, সাথে তাদেরকেও মাখিয়ে দিয়েছে।
কখনো কখনো সকালে বাথরুমে যেতে লাগি তখন আমাকে ঠেলে দিয়ে ও আগে ঢুকে যায়, বা ও যদি যেতে লাগে আমি গিয়ে ওকে ঠেলে আগে ঢুকে যাই। ও যদি কখনো আমাকে ঠেলে আগে ঢুকে যায়, কোনোদিন আমি বাড়ি থেকে দরজা ছিটকিনি লাগিয়ে দিই। বেরোতে যাবে যখন দেখে দরজা বন্ধ, ডাকাডাকি শুরু করে দেয়। আমি তখন বলি, খুব তাড়া না তোর বাথরুমে যাওয়ার, এখন থাক বসে। আবার কখনো কখনো গোসলের সময় যখন বুঝি ও সাবান মাখছে, ব্যাস আমি গিয়ে বাইরে থেকে পানির লাইন অফ করে দিই। ডাইনিংয়ে খাওয়ার সময় আমি পা দিয়ে নাফিজের পায়ে সুড়সুড়ি দিয়ে যখন নাফিজ তখন সবার সামনে কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না, তখন আমার সেই মজা লাগে। হা, এইভাবেই বেশ চলছে দিনগুলো। সারাদিন এভাবে একে অপরের পেছনে লাগলেও রাত জেগে যখন আমি পড়াশোনা করি, ও নিজে থেকে কফি বা চা বানিয়ে এনে দেয়, বা রাতে ও জেগে যখন ল্যাপটপে অফিসের কাজ করে তখন আমি বানিয়ে এনে দিই। তারপর বিছানায় শুয়ে শুয়ে অপেক্ষা করতে থাকি কখন নাফিজ আসবে, কারণ ওকে ছাড়া আমার ঘুমোই আসে না। একটু পরপর বিছানা থেকে উঠে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকি যে কাজ কখন শেষ হবে। আমার এমন করা দেখে ওরও কাজে মন বসে না, তখন উঠে চলে আসে। আমি অনার্স 4র্থ বর্ষে পড়ছি, সামনে আমার টেস্ট পরীক্ষা, এই জন্য নিয়মিত ক্লাস করা লাগছে। আমাকে রোজ কলেজে নিজে রেখে এসে ও অফিসে যায়। যাওয়ার সময় আমি একাই বাড়ি চলে যাই, কারণ আমার ক্লাস যখন শেষ হয় তখন ও অফিসে থাকে। মাঝে মাঝে ছুটির দিনে আমাকে নিয়ে বিকেলে লং ড্রাইভে চলে যায়। রাতে বাইরে ডিনার করে শ্বশুর শাশুড়ির জন্য প্যাক করে নিয়ে চলে আসি। তার আগে শাশুড়ি আম্মাকে ফোন করে বলে দিই আজ রাতে রান্না করবেন না। বাড়ি এসে আমি নিজে হাতে তাদের সার্ভ করে দিই। বাবা মাকে ছেড়ে এসেছি, এই জন্য সবসময় এনাদের মাঝে সবসময় বাবা মাকে খুঁজি। কখনো কখনো তো আমি আর নাফিস গিয়ে শাশুড়ি আম্মার কোলে দুজন দুদিকে মাথা দিয়ে শুয়ে থাকি। ওনার যেহেতু দুটোই ছেলে, কোনো মেয়ে নেই, উনিও আমাকে একদম মেয়ের মতোই ভালোবাসে। আর শ্বশুর আব্বা তো চাকরি থেকে আসার সময় রোজ আমার খাওয়ার জন্য কিছু না কিছু নিয়ে আসবি। একদিন আমি কথায় কথায় নাফিসকে বলি আমার খুব বাইক চালানোর শখ। ব্যাস সেদিন থেকে উঠে পড়ে লেগেছে, চলো তোমাকে বাইক চালানো শেখাবো। রোজ অফিস থেকে এসে বিকেলে আমাকে জোর করে নিয়ে বাইক চালানো শেখাতে যায়। আমি বলি পাগল নাকি, গ্রামের মানুষ কি বলবে যে বাড়ির বউ বাড়ি এসে বাইক চালানো শিখছে? তোমার স্বামী শ্বশুর শাশুড়ি যখন রাজি আছে তখন তোমার এত ভয় কেন? হ্যাঁ, এই কয়েকদিনে মোটামুটি ভালোই শিখে গেছি। দেখতে দেখতে বিয়ের 1 মাস হয়ে গেল। 2 দিন পর আমার টেস্ট এক্সাম শুরু হবে, তাই পড়ার চাপ অনেক। নাফিসকে বলেছিলাম রুমে মানুষ থাকলে আমার পড়ায় মনোযোগ বসে না, এই জন্য রোজ রোজ নাফিস 7টার পর থেকে রাত 11টা পর্যন্ত আমাকে রুম ফ্রি করে দিয়ে পাড়ার মোড়ে গিয়ে ক্যারাম খেলে, যাতে ওইটুকু সময় আমি মনোযোগ সহকারে পড়তে পারি। আজ দেখি রাত 10টার দিকে নাফিস চলে এসেছে, হাতে দেখি ব্যাগ। আমি বললাম কিসের ব্যাগ? আগে তো রুমে ঢুকে তারপর বলছি। তারপর ব্যাগ থেকে একটা কেক আর আইসক্রিম বের করলো। আমি তো অবাক, বললাম এগুলো কেন? আজ তো আমার বা তোমার কারোর জন্মদিন না, তাহলে কি বাবা মায়ের কারো জন্মদিন? আরে না, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো, তাই সেটা সেলিব্রেট করার জন্য এগুলো এনেছি। ধুর পাগল একটা। ওয়েট, আরেকটা জিনিস এনেছি, হাতে আটলো না তাই বাইকে রেখে এসেছি। এইটা বলে নাফিস আবার বাড়ি চলে গেল। তারপর একটা বড় টেডি বিয়ার নিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। আমি দেখে দৌড়ে গিয়ে টেডিটাকে জড়িয়ে ধরলাম। নাফিস বলল, বাহ বাহ বাহ, কত আদর রে! আমি চেয়েও আদর পাই না, আর টেডিটা আনা মাত্রই আদর পেয়ে গেল। মোটেও না, তা নয়তো কি। তবে শোনো, রাতে কিন্তু ওরে নিয়ে ঘুমালে চলবে না বলে দিলাম। আমার জায়গা ওরে দিলে কিন্তু আমি কিছুতেই মেনে নিব না। তাহলে এনেছো কেন শুনি? আমার বউটা বাড়িতে গোলু নামের টেডিকে রেখে এসেছে বলে কষ্ট পাচ্ছে, তাই তো তাকে একটা টেডি দিলাম। আমি এক হাতে টেডি আর এক হাতে নাফিসকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিলাম। তারপর দুজন কেক কাটলাম। নাফিস আমাকে কেক খাইয়ে দিল, কিন্তু আমি ওকে খাওয়াতে গিয়ে ওর পুরো মুখে লাগিয়ে দিলাম এক দৌড়। মাহির পিছে পিছে দৌড়ে ধরতে লাগলো আমায়। বিছানার চারপাশে গোল গোল করে ঘুরছি, ও আমার পেছনে পেছনে আমাকে ধরার চেষ্টা করছে। এক পর্যায়ে নাফিস আমায় ধরে ফেলে দেয়ালের সাথে চেপে ধরে। আমার গালে কেক লাগে, সেটা ও মুখ লাগিয়ে খেয়ে নেয়। শুধু গালে নয়, এভাবে ঠোঁটে, গলায়, বুকে, পেটে কেক লাগিয়ে সেখানে মুখ দিয়ে খেয়ে নেয়। আমি শুধু সেই আদরটা অনুভব আর এনজয় করছি। এক পর্যায়ে ও আমায় কোলে তুলে নেয়। আমি ওর গলা জড়িয়ে ধরে লিপ কিস করি। কোলে তুলে নিয়ে ডেস্ক টেবিলের উপর বসালো। আমার সামনে নাফিস দাঁড়িয়ে, আমি 2 পা দিয়ে ওর পা জড়িয়ে ধরেছি আর হাত দিয়ে গলা জড়িয়ে ধরেছি। ভালোবেসে দুজন একে অপরের সাথে মিশে গেলাম। পরীক্ষা শুরু হতে হতে 4টা শেষও হয়ে গেছে। পঞ্চম পরীক্ষার দিন নাফিস কলেজে নিয়ে যাচ্ছে আমায়। গ্রামের রাস্তা শেষে যখন বড় রাস্তায় উঠি তখন আমি নাফিসকে বলি, আজ আমি বাইক চালাই, তুমি পেছনে বসে থাকবে। বড় রাস্তায় চালিয়ে দেখি কতটা শিখেছি। নাফিস না করলে জোর করে ওকে বাইক থেকে নামিয়ে আমি চালাতে শুরু করলাম। কিছুদূর গিয়ে যা হওয়ার তাই হলো।
অ্যাক্সিডেন্ট করে বসলাম। ছিটকে গিয়ে নাফিস অন্য জায়গায় পড়ল আর আমি বাইকের নিচে। ঝাপসা দৃষ্টিতে দেখলাম নাফিস উঠে দৌড়ে আমার কাছে আসছে। আমার কাছে এসে বাইক সরিয়ে আমার মাথা ওর কোলের ওপর তুলে নিতেই আমি সেখানে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। চোখ মেলে তাকাতে দেখি নাফিসের বাবা মা আমার পাশে দাঁড়িয়ে আছে। নাফিসকে দেখতে না পেয়ে আমি উত্তেজিত হয়ে পড়লাম, কারণ এক মুহূর্তে মনে করলাম নাফিসের কিছু হলো না তো। অধিক টেনশনের ফলে আমি আবার জ্ঞান হারালাম। এবার জ্ঞান ফেরার পর নাফিসকে আমার পাশে বসে থাকতে দেখলাম হাতে কোণে ব্যান্ডেজ করা, মুখে হাত সহ অনেক জায়গা ছিলে গেছে, তেমন কোনো বড় আঘাত লাগে নাই। এদিকে আমারও ওর মতোই বিভিন্ন জায়গায় ছিলে গেছে। নাফিসকে বললাম, কোথায় ছিলে তুমি? ও বলল, তোমার রিপোর্ট আনতে গিয়েছিলাম। আমি আবার বললাম, কয়টা বাজে পরীক্ষা দিতে যেতে হবে আমায়? পাশে থেকে শাশুড়ি আম্মা বলল, পরীক্ষা দেওয়া লাগবে না, আগে সুস্থ হয়ে নাও। জীবন বাঁচলে পরে অনেক পরীক্ষা দিতে পারবে। এমন সময় ডাক্তার এসে রিপোর্ট দেখতে চাইলে নাফিস সেটা দেয়। রিপোর্ট দেখে ডাক্তার একটু রেগেই আমাদের দুজনের উদ্দেশ্যে প্রথমে আমাকে বলল, এই অবস্থায় বাইক চালাতে গিয়েছিলেন আপনি? নাফিসকে বলে, আপনিও পারলেন কি করে ওনাকে বাইক চালাতে দিতে? আমি আর নাফিস অবাক হয়ে একে অপরের দিকে তাকাই। নাফিস বলে, কেন ডক্টর, কোনো সমস্যা? আপনার স্ত্রী যে প্রেগনেন্ট সেটা জানেন না? হোয়াট? সত্যি ডক্টর? ইয়েস মিস্টার নাফিস, শি ইজ প্রেগনেন্ট। যদিও এটা প্রেগনেন্সির টেস্ট ছিল না, যেহেতু অ্যাক্সিডেন্ট করেছে তাই ইন্টারনাল কোনো আঘাত লেগেছে কি না দেখার জন্য এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দিয়েছিলাম, আর সেখানেই এটা উঠে এসেছে যে উনি প্রেগনেন্ট। তাই বলছি একটা প্রেগনেন্সির টেস্ট করিয়ে নিন। যাই হোক, ভালো মতো ওনার খেয়াল রাখবেন, যেহেতু আজ আঘাত পেয়েছে তাই সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, তা না হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এ বলে ডাক্তার চলে গেলেন। শ্বশুর শাশুড়ি আমার তো মহা খুশি, আমি তো খুশিতে কেঁদে দিয়েছি। তাকে দেখলাম নাফিস হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি আমার তো এবার নাফিসকে বকা দিতে শুরু করলো যে না জেনে আজ কত বড় ক্ষতি হয়ে যেত। কেন আমাকে বড় বাইক চালাতে দিয়েছে? গ্রামের রাস্তায় চালাতো ঠিক আছে, তাই বলে হাইওয়ে রাস্তাতে কেন চালাতে দিল? নাফিস তখন বলে, যত ইচ্ছে বকো, আজ আমি কিচ্ছু কানে তুলব না। কয়েক ঘন্টা হাসপাতাল থেকে বাড়ি চলে আসলাম আমরা। তার মধ্যে হাসপাতালে প্রেগনেন্সির টেস্টটাও করিয়ে নিয়েছিলাম। বাড়ি এসে নাফিস কোলে করে রুমে এনে বিছানায় এনে বসালো, তারপর বালিশ পিঠের পেছনে দিয়ে হেলান দিয়ে বসিয়ে দিল। আমি পায়ে আঘাত পেয়েছিলাম, কারণ আমার পাটা বাইকের নিচে পড়েছিল, ভাঙেনি, শুধু মুচকে লেগেছিল। এই জন্য নাফিস পায়ের নিচেও একটা বালিশ দিয়ে দিল। তারপর ওষুধগুলো বেডসাইড টেবিলের ড্রয়ারে রেখে দিল। বেরোতে গেলে আমি বললাম, কোথায় যাও? তুমিও রেস্ট নাও। অ্যাক্সিডেন্ট কি আমার একাই হয়েছে? আমারও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমার থেকে তোমার এখন বেশি রেস্ট নেওয়া প্রয়োজন। তোমার মাঝে এখন একজন বেড়ে উঠছে, তোমার সুস্থ ও ভালো থাকা বেশি প্রয়োজন। আর তোমার বুঝি প্রয়োজন নয়? প্রয়োজন আছে, তবে এখন আমার দায়িত্ব আরও বেশি হয়ে গেল, বুঝলে? সবই বুঝলাম। আমি ওর হাত ধরে টেনে বিছানায় বসালাম আর বললাম, তুমি এখন রেস্ট নিবা, তারপর যেখানে যাওয়ার যাইও, কিন্তু এখন তুমি রেস্ট নিবেই। আমার পাশে বালিশ টেনে দিয়ে আমি আবার বললাম, যাও ওখানে শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম চলে আসবে। নাফিস বালিশ সরিয়ে দিয়ে আমার কোলের উপর মাথা রাখলো। আমি ওর মাথায় বিলি কেটে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ও ঘুমিয়ে পড়ল। আমিও বালিশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যার দিকে নাফিসের কলিগরা এসেছিল আমাদের দেখতে, আর এর আগে বিকেলের দিকে আমার বন্ধু বান্ধবীরা এসেছিল। রাতে খাওয়াটা শাশুড়ি আম্মা আমার রুমে দিয়ে গেল। নাফিস ডাইনিং থেকে খেয়ে রুমে এসে দেখে আমি তখনও খাইনি। খাবার ওরকমই ঢেকে রেখেছি বলে জিজ্ঞেস করে, কেন খাইনি? আমি ওকে বললাম, হাত পা সারা শরীর অনেক ব্যথা হয়ে আছে, তোমার থেকে খাইয়ে নেব, তাই তো খাইনি। ওর নিজের ব্যথা থাকা সত্ত্বেও ও আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষে 15 মিনিট পর নাফিস আমাকে ওষুধ খেতে দিল। আমি ওষুধ খেলাম, কিন্তু নাফিস ওর ওষুধগুলো খেলো না। এটা দেখে আমি বললাম, কি ব্যাপার, তুমি ওষুধ খেলে না যে? সামান্য একটু ছিলে যাওয়ায় আর ব্যথায় আবার ওষুধ খাওয়া লাগে নাকি? সামান্য কাটুক আর বেশি কাটুক, ওষুধ তো খাওয়া উচিত, তাই না? ধুর, লাগবে না। আমি বেশ কয়েকবার বললাম, ও খেলো না। এবার আমি রাগ নিয়ে গিয়ে মনে মনে বললাম, কি ওষুধ খাবি না তুই? দাঁড়া, ওষুধ তোকে কী করে খাওয়াতে হয় দেখাচ্ছি। তারপরে আদর করে নাফিসকে কাছে ডাকলাম। নাফিস বলে, কি হয়েছে? তুমি কাছে আসো, তারপর বলছি। এখান থেকেই বলো, আসো না প্লিজ, একটু আদর করব। এই অসুস্থ শরীরে আবার আদর চাই এখন? আসো। বিছানায় বসিয়ে 2 হাত বাড়িয়ে আমি ওকে ডাকছি। এমনিতেই আদর দিলে ব্যথা, 2 দিন বিছানা থেকে উঠতে পারো না, আর আজ তো অ্যাক্সিডেন্টের ব্যথা আছে, তারপরও আবার আদর চাইছো? শুধু একটা কিস করব, আসো। নাফিস এসে আমার পাশে বসলো। আমি লুকিয়ে ওর ওষুধ আমার মুখে নিয়ে ওর কিস দেওয়ার সময় ওষুধটা ওর মুখের মধ্যে দিয়ে দিলাম। তারপর এমনভাবে আমার ঠোঁট দিয়ে ওর মুখ ধরে রেখেছি যে ওষুধ ওর খেয়ে নিতেই হলো। তারপর আমি ছেড়ে দিতে ও বলে, এত বড় দুষ্টু তুমি,
কিস দেওয়ার নাম করে এইভাবে তিতা ওষুধ খাইয়ে দিলে? আমি সেই হাসতে লাগলাম। সেটা দেখে নাফিস বলে, এর শোধ আমি কোনো এক সময় নিয়েই ছাড়বো বলে দিলাম। তখন আমি জিহ্বা বের করে ভেঙচি কাটলাম। এরপরের জার্নিটা বড় কষ্টের। রোজ রোজ বমি করা, কিছু খেতে না পারা, ঘুমোতে না পারা, যখন তখন মুড সুইং, ঘুম হয় না বলে মধ্যরাতে উঠে বসে থাকি, তখন সেই কান্না পায়। মনে হয় আম্মু পাশে থাকলে একটু ভালো লাগতো। এই সময়টা মেয়েরা বাপের বাড়ি মায়ের কাছে থাকে। মাকে খুব মিস করি। সারাদিন অফিস করে এসে নাফিস ঘুমায়, তাই ওকে ডাকি না। পুরো প্রেগনেন্সির সময় নাফিস খুব সাপোর্ট দিয়েছে, কারণ এই সময় মেয়েদের মুড সুইং হয়, যার জন্য যখন তখন আমি রেগে যেতাম। নাফিসকে কথা শোনাতাম, কারণে অকারণে বকাঝকা করতাম। বকা দিলে চুপচাপ শুনতো, কিচ্ছু বলতো না। আবার যখন পরে ভাবতাম আমি শুধু বকা দিলাম, তখন নিজেরই কান্না পেত। তখন নাফিস আমাকে বুকে জড়িয়ে নিত। পুরো প্রেগনেন্সিতে ও আমার অনেক যত্ন নিয়েছে। টেস্ট পরীক্ষাটা তো দিতে পারছিলাম না, কিন্তু ফাইনাল পরীক্ষাটা এই প্রেগনেন্ট অবস্থাতেই দিয়েছি। আমার শাশুড়ি আম্মা আমার সাথে গিয়ে পুরো পরীক্ষাতে ক্যান্টিনে বসে থাকতো। পরীক্ষা শেষে আমাকে সাথে করে নিয়ে আসতো। এভাবে দেখতে দেখতে ডেলিভারির টাইমও চলে আসলো। ওটি রুমে যাওয়ার আগে আমি নাফিসকে বললাম, বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেকে মারা যায়, জানি না আমি বেঁচে ফিরে আসবো কিনা। যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমি যদি ফিরে না আসি তাহলে আরোহীকে বিয়ে করে নিও। তবে আমার সন্তানকে কখনো অবহেলা করো না। একদম তুমি এই কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না। আমাদের সন্তানকে আমরা দুজন একসাথে বড় করব। ওটিতে যাওয়ার আগে নাফিজের সেই কী কান্না! আমি নিজেই কান্না করছি, ভাবছি হয়তো এইটাই শেষ দেখা হতে পারে। আমাকে নিয়ে যাচ্ছে। আমি নাফিজের দিকে তাকিয়ে আছি, দেখছি ও সমানে চোখের পানি মুছতেছে। বেডে শুয়ে আছি। শাশুড়ি আম্মা এসে আমার কোলের কাছে বেবিকে শুয়ে দিল। আমি বেবিকে প্রথমবার দেখলাম। নাফিস মুসকি মুসকি হাসি দিয়ে বলছে, আমাদের ছেলে হয়েছে মিশমি। তারপর আমার আর বেবির কপালে একটা করে চুমু দিল। আমার শাশুড়ি আমার ছেলের নাম দিল মাহাতিম আদিব নীর। ছেলে 6 মাস পূর্ণ হয়ে গেছে। এখন থেকে দুধের সাথে বাড়তি খাবার দেয়া লাগবে। তাই আমি ওর জন্য খাবার বানাচ্ছিলাম। হঠাৎই খবর এলো নানা শ্বশুর মানে নাফিজের নানু ভাই অসুস্থ হয়ে পড়ে, যার জন্য আমার শাশুড়ি আমাকে যেতে হবে। আমি ছেলেকে নিয়ে একা থাকবো বলে উনি অনেক টেনশন করছে, প্লাস ওনাকে যেতেও হবে, কারণ নানুকে দেখার মতো এখানে শুধু উনিই থাকে। নানুর একমাত্র ছেলে, সে ঢাকাতে সেটেল। ছেলে অনেকবার তাদের নিয়ে যেতে এসেছে, কিন্তু ওনারা গ্রাম ছেড়ে কিছুতেই শহরে থাকবেন না। তাই গ্রামের বাড়িতে কিছু হলে আমার শাশুড়ি আমাকে যেতে হয়। পাশাপাশি গ্রাম হওয়ায় আমার শাশুড়ি আমার সবসময় দেখাশোনা করে। আমি আমাকে টেনশন করতে নিষেধ করলাম। একেতেই ওনার বাবার এই অবস্থা, তার উপর আবার আমার জন্য টেনশন করলে ওনার নিজের শরীরেই খারাপ করবে। তখন শাশুড়ি আম্মা বললেন, তোমাকে একা রেখে যাওয়া সম্ভব না। তাই উনি একে একে সব ফুপুকে কল দিলেন। সবাই ব্যস্ত থাকায় কেউ আসতে পারবে না। তবে ছোট ফুপিকে ফোন দিলে উনি বলেন আরোহী নাকি আমাদের বাড়িতে আসতে চায়। ওর এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তাই নাকি বেশ কয়েকদিন ধরেই ও আমাদের বাসায় আসার কথা বলছে। তাই উনি বললেন উনি আর আসবে না, আরোহী আসবে। আম্মা বললেন তাহলে তো ভালোই। আমি রান্নাঘরে ছিলাম, তখন আমার শাশুড়ি আম্মা এসে আমাকে বলে, ভালোই হলো, তোমাকে একা রেখে যেতে চিন্তা হচ্ছিল। আরোহী আসতে চাইছে, আর আমার চিন্তা থাকবে না। একা একা রান্নাবান্না কাজকাম করতে তোমার সমস্যা হবে না জানি, কিন্তু একা তো থাকা লাগবে না। এই কথা শুনে আমি কি রিয়াকশন দিব? আরোহী আসবে শুনি আমার জানের মধ্যে ধপাত করে উঠল। মনে মনে ভাবলাম, আর কেউ কি ছিল না? ঘি কে আনছে আগুনের কাছে রাখার জন্য? কি আর করার, আমি তো আর নিষেধ করতে পারি না। উনি তো আর জানে না তার ছেলের এক্স আরোহী। উনি আরও বলেন, নাফিসকে যেন আমি ফোন করে বলে দিই অফিস থেকে আসার সময় আরোহীকে ওর বাড়ি থেকে নিয়ে আসে। নানু ভাইকে হাসপাতালে নিয়ে সেখানে একটু সুস্থ হলে তাকে নিয়ে বাবা ও আম্মা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কারণ মামা নাকি শাশুড়ি আমাকে বারবার বলে দিয়েছে ওখানে চিকিৎসা করা লাগবে না, একেবারে ঢাকায় নিয়ে আসো। বিকেলে আমি নাফিসকে কল দিয়ে বললাম, আম্মা আপনার জানের জান পরাণের পরাণকে আনতে যেতে বলেছে। মানে মানে তোমার মাথা রেগে বললাম, আশ্চর্য, আমার উপর রাখতেছো কেন? আমি কি আরোহীকে আনতে চাইছি? আমিই তো ফোন করে ওকে আনতে বলো। আরে বাবা, এত সহজে বুঝে গেলে আমি কার কথা বলছি? শুনো, তুমি মুখ হাঁ করলে আমি বুঝে যাই তুমি কি বলতে চাইছো। আর কথাটা যখন রেগে বলে তখন তো আর কোনো কনফিউশনই নাই যে তুমি কোন বিষয়ে আমার উপর রাগ দেখাচ্ছ। ও ওলে আমার চান্দুরে, তোর মা তোকে যখন বললো আরোহীকে আনতে যেতে আর তুই রাজি হয়ে গেলি, আবার তুই তুকারি করে কেন? আমি তো আম্মুকে নিষেধ করিয়েছি ওর আসতে হবে না। আম্মু তো জোর করলো। আর তুমিও তো আম্মুকে বলতে পারতে। এইটুকু বলতেই আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, থাক, আর কিছু বলতে হবে না, ফোন রাখো। রেগে বললাম, ফোনটা তো তুমিই করেছো তাই না? এই কথা শুনে রেগে আমি ফোন কেটে দিলাম। সন্ধ্যায় আরোহীকে নিয়ে আসলো নাফিস।
আমি নীরকে কোলে করে বেস্ট ফিডিং করাচ্ছিলাম, এই জন্য রুমের বাইরে যেতে পারিনি। তাই আরোহী নিজেই আমার রুমে আসলো। ও নাফিজের যতই এক্স থাকুক না কেন, ও আমাদের বাড়ির গেস্ট, প্লাস এটা তো ওর মামার বাড়ি। তাই আমি সুন্দর করে হেসে হেসে কথা বলছি ওর সাথে, যাতে ও বুঝতে না পারে যে ওর আশাটা আমার পছন্দ হয়নি। এমন সময় নাফিস রুমে এসে আরোহীকে বলল, তোর ব্যাগ গেস্ট রুমে রেখে আসছি, ওখানে যা তুই। আমি এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। আমি বললাম, আরোহী আজ থেকে এই রুমেই থাকবে, তুমি বরং আজ থেকে গেস্ট রুমে থাকবে। কি, আমার রুমে আমি থাকবো না? না, ও ছোট মানুষ, একা একা গেস্ট রুমে কীভাবে থাকবে? তাই ও আমার সাথে এই রুমেই থাকবে, তুমি গেস্ট রুমে যাও। ওকে ঠিক আছে, তবে এখন তো যাক, সবে অফিস থেকে ফিরলাম, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর না হয় যাব। এই কথা শুনে আরোহী রুম থেকে বের হয়ে গেল। নীর ঘুমিয়ে গেছে, তাই ওকে শুয়ে দিয়ে আমি রাগি মুডে বাঁকা চোখে নাফিজের দিকে তাকিয়ে আমি আরোহীর কাছে যেতে লাগলেই নাফিস খপ করে আমার হাত ধরে টান দিয়ে ওর বুকের সাথে লেপটে আমাকে জড়িয়ে ধরে বলে, এত রাগ দেখাও কিসের? হ্যাঁ, দাঁড়াও, আদর করে দিচ্ছি, সব রাগ চলে যাবে। এই বলে ও আমার ঠোঁট জোড়া দখল করে নেয়। হঠাৎ শব্দ শুনে আমি আর নাফিস নিজেদেরকে ছেড়ে দিয়ে একটু দূরে হয়ে দাঁড়ালাম। বুঝলাম এতক্ষণ আরোহী দরজার ওপাশে দাঁড়িয়েছিল। কয়েকদিন ভালোই কাটলো আরোহীর সাথে। নাফিজ আরোহীর আশেপাশে ভিড়ে না, আবার আরোহীও নাফিজের আশেপাশে ভিড়ে না। যতক্ষণ নাফিজ বাড়িতে থাকে আরোহী সব সময় আমার সাথে সাথেই থাকে। কিন্তু একদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ছেলেকে আদর করে নাফিজ গেস্ট রুমে যাওয়ার জন্য বের হলো। রোজই ঘুমোতে যাওয়ার আগে ছেলেকে আদর করে বের হয়ে গেলে আমি গিয়ে দরজা লাগিয়ে দিই। কিন্তু আজ আমি ওর পিছু পিছু বের হয়ে গেলে নাফিজ বলে, কিছু বলবে? আমি ওর কাছে এগিয়ে গিয়ে ওর কাঁধের উপর দু হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরে লাজুক লাজুক ভঙ্গিতে বললাম, কি ব্যাপার ম্যাডাম, এত লজ্জা পাচ্ছে কেন? আমি আবার আদুরে গলায় বললাম, মনে হচ্ছে তুমি আবার বাবা হতে চলেছ। এই বলেই আমি ওর বুকে মুখ লুকালাম। কি বলো, সত্যি নাকি? খুশিতে আত্মহারা হয়ে নাফিস বলে, তবে শিওর না, কয়দিন ধরে প্রেগনেন্সির সিমটমগুলো দেখাচ্ছে, তাই বললাম তোমায়। পিরিয়ড মিস গেছে, এখনও 2 দিন টাইম আছে, এর মধ্যে হতেও পারে, আবার নাও পারে, কিন্তু কয়দিন ধরে বমি বমি পাচ্ছে, খুব মাথাও ঘোরাচ্ছে। ওকে আমি কাল অফিস থেকে আসার সময় প্রেগনেন্সি কিট কিনে এনে দেব, তাহলে শিওর হওয়া যাবে। তবে নীর এখনও অনেক ছোট, এর মধ্যে আবার প্রেগনেন্ট হয়ে গেলে দুটো ছোট ছোট বাচ্চা সামলানো অনেক কষ্টকর হয়ে যাবে। দুটোতেই এত চিন্তা। আমি তো ভেবে রেখেছি পুরো ফুটবল টিম বানাবো, তখন 11টা বাচ্চা সামলাতে হবে। ধ্যাৎ, এই বলে 2-4টা কিলঘুষি মেরে রুমে চলে আসলাম। এরপর আমি নীরের জন্য দুধ বানাতে লাগলাম, কারণ আমি ঘুমানোর আগে ওকে একবার খাইয়ে দিলে সারা রাত আরামে ঘুম দেয়, তা না হলে মাঝরাতে উঠে খাওয়ানো লাগে আবার। এমন সময় আরোহী বলল, ভাবি আপনি প্রেগন্যান্ট? এই কথা শুনে আমি অবাক হয়ে আরোহীর দিকে তাকালাম। ভেতর থেকে আড়ি পেতে সব শুনেছে তাহলে। আমি শুধু বললাম শিওর না। এরপর নানা রকম জ্ঞান দিতে লাগলো আমাকেও। আমি বললাম, আমি তোমার থেকে বড়, আমাকে এসব বলতে হবে না, তুমি ঘুমাও। এত ছোটবেলায় এত স্ত্রী পাকা ছেলে মেয়ে আমার একদম পছন্দ না। তারপরও ওকে সহ্য করতে হচ্ছে। জানি না কোনো মেয়ে তার বরের এক্সকে কিভাবে সহ্য করে। আর আমার কি কপাল, বরের এক্স এসে নিজের রুমে শুয়ে থাকে। ভোর রাতে ঘুম ভেঙে গেলে পাশে আরোহীকে কোথাও দেখতে পেলাম না। আমি উঠে রুমের বাইরে গেলাম, দেখি নাফিজের রুমে আলো জ্বলছে। আমি নাফিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। দরজার সামনে যেতেই আমি ভেতর থেকে কথার আওয়াজ শুনতে পেলাম। দরজা ধাক্কা দিয়ে ভেতরে যেতে যা দেখলাম, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। দেখলাম বিছানা আরোহীর উপর নাফিস। আচমকা আমাকে দেখে নাফিস আরোহীর উপর থেকে উঠে দাঁড়ালো। নাফিস উঠে এসে আমার কাছে এসে বলতে লাগলো, মিশমি মিশমি দেখো, ও এসে আমাকে জোর করছে। আমি কোনো কথা না বলে নাফিসকে একটা থাপ্পড় মেরে দিলাম। তারপর বললাম, আমার অগোচরে তাহলে এগুলোই চলে? ঘরে বউ রেখে আরেক মেয়ের সাথে? ছি, বলতেও ঘৃণা করছে। আরে ওর সাথে কিছু করি নাই। এবার আমি কেঁদেই ফেললাম। বললাম, এখনও তোমাদের মাঝে তাহলে সম্পর্ক আছে? তোমরা যদি সম্পর্কই রাখবা, তাহলে মাঝে আমার জীবন নিয়ে কেন খেলা করলে? তুমি ভুল বুঝছো মিশমি, ওর সাথে কোনো সম্পর্ক নেই। ও মিথ্যা বলছে ভাবি, ওর সাথে আমার এখনও সম্পর্ক আছে। আবার মিথ্যা বলিস, তোর একটা থাপ্পড় দেবো। এই বলে নাফিস আরোহীকে মারার জন্য হাত তুলে। আমি গিয়ে আরোহীর সামনে দাঁড়িয়ে বললাম, খবরদার ওর গায়ে হাত দিবা না। সত্য কথা বলেছে বলে ওর গায়ে হাত দিতে আসো? কোনো সত্য কথা বলছে না ও। আমি সত্যি কথাই বলছি ভাবি, তা না হলে এই রাতে আমাকে কেন নাফিস ভাইয়া তার রুমে ডাকবে বলো? আরোহীর এই কথা শুনে আমি নাফিজের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালাম। আমি তোকে ডেকেছি নাকি তুই মিশমির কিছু একটা হয়েছে এই মিথ্যা কথা বলে আমাকে ডেকে তুললি? আমি যেই না দরজা খুললাম আর তুই এসে আমার উপর হামলে পড়লি। এখন ভালো সাজছিস? এইটা বলে নাফিস আমার কাছে এসে বলে, দেখো মিশমি, বিলিভ মি, আমি ওর সাথে কিচ্ছু করিনি। দেখো, আমাকে দেখে কি মনে হচ্ছে, বা ওকে কি দেখে মনে হচ্ছে এখন আমাদের মাঝে ওসব কিছু হয়েছে? আসলে দেখে মনে হচ্ছে ওদের মাঝে এখন কিছুই হয়নি। নাফিজের
চোখ মুখ দেখে মনেই হচ্ছে সবে ঘুম ভেঙেছে। আমি আর কিছু বললাম না, আরোহীকে নিয়ে বেরিয়ে আসলাম। সকালে আমি রান্না করছিলাম, তখন দেখি আরোহী গোসল করে বাথরুম থেকে বেরোচ্ছে।